অনেকবার রিকোয়েস্ট করে বলছে যে একটা সুইমিং পুল চালু করতে হবে। অনেক সাঁতার না জানা কারণে খুলনা পাবলিক কলেজের একটা ছাত্র মারা। সবাইকে আবার বলবো, আপনার সাঁতার শিখুন, জীবন বাঁচান। সবাই ভার্সিটিতে, এই গোপালগঞ্জে ভার্সিটি, খুলনা ভার্সিটি গোপালগঞ্জে একটা ছাত্র মারা গেছে, দুটো মেয়ে মারা গেছে সাঁতার না জানা নেই। আমার বাপ একজন চেয়ারম্যান ছিলেন কয়রা উপজেলা বাগাইদিয়া যে স্বাধীন বা চেয়ারম্যান ছিল। সালে একবার স্বতন্ত্র নির্বাচন করলাম, একদম স্বতন্ত্র। তখন নির্বাচন করছে আওয়ামী লীগ করছে, জামাত করছে, জাতীয় পার্টি করছে, বিএনপি করছে। হ্যাঁ, এই এতগুলো, এর মধ্যে আমি একমাত্র স্বতন্ত্র। প্রাইম টক, কথার গভীরে সত্যের সন্ধানে। প্রেজেন্টেড বাই এমবিটিভি বাংলা। প্রিয় দর্শক, এমবিটিভি বাংলার প্রাইম টকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ বিল্লাহ। আজ এই প্রাইম টকে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জিএম রিজাউল ইসলাম। উনি একাধারে ক্রীড়াবিদ এবং সমাজসেবক। তো রিজাউল করিম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিজাউল ভাই, আসলে আপনার যে বিষয়টি আমরা বললাম যে আপনি একাধারে ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক। আসলে প্রথম যদি আসি যে ক্রীড়া সংগঠক হিসেবে আসলে আপনি আসলে কি কি দায়িত্ব পালন করছেন মানুষের জন্য বা ক্রীড়া প্রেমী যারা তাদের জন্য? আমি 95 সালে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন করি, নির্বাচন জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা হিসাবে নির্বাচিত হই প্রথম। তারপর থেকে আমি কর্মকর্তা হিসেবে 2024 সাল 5 তারিখ পর্যন্ত পালন করে আসছি এবং জেলা ক্রীড়া সংস্থা কোনো সময় মেম্বার, কোনো সময় জয়েন্ট সিটি, কোনো সময় বিভাগীয় ক্রীড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিভাগীয় ক্রীড়া সংস্থার মেম্বার ও অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনও দীর্ঘ 12 বছর দায়িত্ব পালন করে আসছি এবং আপনার সাবেক কাবাডি ফেডারেশনও 95 সালে দায়িত্ব পালন করেছি। তারপর আমি হকি ফেডারেশনে হচ্ছে কাউন্সিলর হিসেবে খুলনার নেতৃত্ব দিয়ে আসছি এবং সেখানে খুলনার 40 বছর পর খুলনার হকি চালু হয় করি এবং খুলনা বিভাগে 2টো ট্রফি চ্যাম্পিয়ন করে দেয় হকি। খুলনার এই প্রথম 40 বছর পরে হকি চালু করি। চালু পিছনে কিছু উৎসাহ ছিল তৎকালীন সাধারণ সম্পাদক কাজী শামীম আহমদের এবং সাঁতারও আমি দায়িত্ব নেওয়ার পর সাঁতারে কখনো কোনো পুরস্কার খুলনা জেলা ছিল না। আমি 3-4টে পুরস্কার সাঁতারে আনে দেওয়ার সক্ষম হয়েছি দায়িত্ব নেওয়া হওয়ার। আমার কাজী শামীম সাহেব সেক্রেটারি তখন রিজাউল ভাই, আপনাকে 2টো ফেডারেশন দায়িত্ব নিতে খুলনার নেতৃত্ব দেওয়ার মতো টাকা নাই। তখন তো সে দায়িত্ব দিল, তখন তো আমি চেষ্টা করে 2টো সফলতা অর্জন করছি। মিস্টার রিজাউল, আসলে আমরা শুনেছি যে আপনি খুলনাতে একটি আধুনিক একটা সুইমিং পুল আসলে আপনি প্রতিষ্ঠা করেছেন। আসলে এই সুইমিং পুল প্রতিষ্ঠার পিছনে আসলে যদি গল্পটা একটু বলতেন। কোনো সুইমিং পুল ছিল না। তৎকালীন আজ সরকারের কাছে আমরা চেষ্টা করি যে খুলনা কোনো সুইমিং পুল নাই, মহিলা কমপ্লেক্সের ভিতরে প্ল্যানে রয়েছে। তা সুইমিং পুল তখন কাজী শামীম, দারা সাহেব, আমরা সবাই মিলে এটা চেষ্টা করি যে এটা হচ্ছে খুলনা একটা সুইমিং পুলের দরকার। তখন অনেক ভিডিওটা করার পর আমরা এখানে সব চেষ্টা করবো, সফলতা হয়। সুইমিং পুলটা বাস্তবায়ন হয় 2008 সালে শুরু হয় এবং 12 সালে কমপ্লিট হয়ে যায় সুইমিং পুলটা খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ভিতরে। কিন্তু এটা চালানো দেখানোর দায়িত্ব ছিল খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার। যে কোনো কারণে হয়তো তারা চালু করতে পারি নাই, চেষ্টাও করেছে তারা, কিন্তু পারি নাই। তখন আমি বাংলাদেশ সুইমিং ফেডারেশন মেম্বার হওয়ার কারণে আমার মনের কাছে বারবার প্রশ্ন জায়গায়, আমাদের খুলনা সুইমিং পুল থাকতে কেন চালু হবে না, আমাদের খুলনা কেন সুইমিং পুল একটা আছে একটা নাই। তখন আমরা জেলা ক্রীড়া সংস্থার আমি আমার ছেলে তৎকালীন তাদের সহযোগিতা চেষ্টা করতেলাম খুলনা একটা সুইমিং পুল চালু করা যায় কিনা। তখন এটা চালু করার কথা যে সময় যাই সচিব সাহেবের বললে টাকায় যে জাতীয় ক্রীড়া পরিষদে
তখন হচ্ছে বলে আপনাদের খুলনা মহিলা ক্রীড়া সংস্থার ভিতরে একটা সুইমিং পুল আছে, আজকে 12 বছর পেলাম, সেটা চালু কর। তখন আমি প্রশ্ন করলাম, এটা চালু করতে গেলে তো মহিলা ক্রীড়া সংস্থার ভিতরে কমপ্লেক্স, সেটা তো চালু আমরা পুরুষ কেন করবো? তখন আমার ডাকাতে বলে আপনি আবেদন দেন। আবেদন দেওয়ার পর তখন সরস সাহেব এখানে ডিডি দায়িত্ব থাকে, তখন উনিও চেষ্টা করে ফেল মারি গেল পারমিশন। এরপরে সরস সাহেব চলে যাওয়ার পর আবুল হোসেন হাওলাদার সাহেব ছিল ডিডি, উনি তখন আমার সুইমিং পুল আসে মেকুল রিজাল্ট সাহেব আপনার এটা চালু করতে কি হয় দেখেন। তখন আমি আবার উনি আবুল হোসেন সাহেব তৎকালীন জিল্লুর রহমান বিভাগ ঘোষণা বলবো, ওনারা একদিন নিয়ে আসলাম মহিলা কমপ্লেক্সে সুইমিং পুল, এটা এত বড় সব কম্পিউটার সুইমিং পুল, এটা ফেলানো থাকবে, চালু হবে না, এটা চালু করার ব্যবস্থা করেন যাক। তখন ওনারে বলে তো মহিলাটা দেখবেন আপনি চালু করার ব্যবস্থা করেন। আমার বললো আপনি পারবেন চালু? স্যার আপনার দিল্লি চেষ্টা করে দেখবেন। তখন তো আমি আবুল হোসেনের মাধ্যমে ঢাকায় আবেদন করি সুইমিং পুল চালু করার জন্য। তখন আবেদন করার পরে ওইটা ইনভেস্টমেন্ট করতে পাঠায় জিল্লুর রহমান স্যারের কাছে এবং আবুল হোসেন, উনি ওরা ফরওয়ার্ডিং আবার আমার পক্ষে লিখে ঢাকা পাঠায়। ঢাকা পাঠানো এবং জিল্লুর রহমান সাহেব ঢাকায় অনেকবার রিকোয়েস্ট করে বলছে যে সুইমিং পুল চালু করতে হবে। চালু আবেদনের পরিপক্ষে তখন তৎকালীন সচিব, তখন ওইখানে ক্রীড়া সচিব হাকিম সাহেব, এরা মানে জাতীয় ক্রীড়া সমস্ত স্টাফ কি যেন একটা আন্তরিক সুইমিং পুল চালু করতে হবে। মিস্টার রিজওয়ান, আসলে আপনার পাশে যিনি বসে আছেন সংবাদ বিশ্লেষক মিরাজ ভাই, আপনি তাকে চিনে থাকবেন। আমরা আসলে তার কাছে যেতে চাচ্ছিলাম, দর্শক আমরা একটু যেতে চাচ্ছিলাম মিরাজ ভাইয়ের কাছে, সংবাদ বিশ্লেষক মিরাজ ভাই। মিরাজ ভাই আসলে এই বিষয়টা সম্পর্কে আসলে তার ধারণা এবং আসলে তারও কিছু জিজ্ঞাসা করা থাকতে পারে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি মিরাজ ভাইয়ের কাছে। ধন্যবাদ আরিফ ভাই, আর ধন্যবাদ আমাদের আজকের অতিথি রেজাউল ইসলাম ভাইকে। আজ আমাদের মাঝে রেজাউল ইসলাম ভাই উপস্থিত আছেন, তাকে বিশেষ একটা কারণেই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা বর্তমান সময়টা জানি, আজকের সময়টা যদি চিন্তা করি, বাংলাদেশে অনেকগুলো জেলায় বন্যা হচ্ছে। এই বন্যার সময় আমরা দেখতে পারি অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেছে, পানিতে পড়ে অনেক মৃত্যুর ঘটনা কিন্তু ঘটছে। এর একমাত্র কারণ হলো আমরা সাঁতার শিখতে ভুলে গেছি, সাঁতার ভুলে গেছি, মানে সাঁতার জানি শিখেই নাই। একটা প্রজন্ম তৈরি হচ্ছে, তাদের কাছে সাঁতারটা একটা আশ্চর্য বিষয় যে আসলে সাঁতার কাটা যায় কিংবা কিভাবে কাটে। তো এই কারণে এই সময় এসে এই সাঁতারের গুরুত্ব অবলম্বন করি আসলে মূলত আজকে এই সাঁতার নিয়ে আমরা একটা আলোচনা কিংবা আমাদের রেজাউল ভাইকে এখানে ডেকে আনা হয়েছিল। তো রেজাউল ভাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের আতিথেয়তা গ্রহণ করার জন্য। আমি যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি, সাঁতার শেখা যে কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, কারণ আমাদের দেশটা হলো নদীমাতৃক দেশ। বন্যা এখানে থাকবেই, যে কোনো কারণে জলোচ্ছ্বাস হতে পারে, পুকুর আছে, খাল আছে, বিল আছে, যে কোনো সময় সাঁতার না জানার কারণে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমরা প্রতিদিন, আমরা যেটা সংবাদ মাধ্যম নিয়ে কাজ করি, দুই একটা খবর আসে প্রায় সময় যে সাঁতারে গ্রামে গিয়েছে বেড়াতে, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে, কিন্তু অল্প পানিতে ডুবে কিন্তু মারা যায়, এই ধরনের খবর কিন্তু আমরা পাই। তো একজন মা বাবা কিংবা একজন অভিভাবককে জানেন যে একটা সন্তানকে লালন পালন করার কত কষ্ট এবং তাদের প্রতি কি মায়া, কষ্টটার চেয়ে বেশি হলো যে তাদের প্রতি মায়া, ভালোবাসা। সেই জিনিসটা কিন্তু একটা নিমিষ, একটা ভুলের কারণে, একটা জিনিস আয়ত্ত না করার কারণেই মারা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন যে সাঁতার শিখতে পারবা, তুমি সাঁতার কিভাবে ভাসমান থাকতে পারো, কিভাবে সাঁতার শিখতে পারো, সেই জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন, আমরা আয়ত্ত করেছি। এবং এটা খুব সহজে কিন্তু মানুষ শিখতে পারে, ঘন্টা 2-4-5 ঘন্টা প্রশিক্ষণ নিলে কিন্তু যে কেউ সাঁতার শিখতে পারে। কিন্তু এই 4-5 ঘন্টাই আমরা জীবনে ব্যয় করতে পারি না যে একটু সাঁতার শেখার জন্য। অনেক সময় সুযোগ হয়, সময় হয়, আমাদের পরিবেশ থাকে না। কিন্তু খুলনা শহরে আমরা অনেকেই জানি না যে খুলনা শহরের প্রাইম এলাকা সোনাডাঙ্গায় একটু সামনে গেলেই মহিলা ক্রীড়া কমপ্লেক্স আছে, এবং সেখানে কিন্তু একটা সাঁতার শেখানোর প্রশিক্ষণ সেন্টার আছে, রেজাউল সুইমিং প্রশিক্ষণ একাডেমি, রেজাউল সুইমিং একাডেমি। এইখানে কিন্তু সাঁতার শেখানো হচ্ছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, হয়তো প্রচারে দুর্বলতা আছে কিংবা অন্য কোনো কারণ হোক, যে কোনো কারণ হোক, এটা খুলনার অনেক মানুষই জানে না। আমাদের উদ্যোগ হলো এই মানুষগুলোকে জানানো যে আপনারা খুলনার অধিবাসী যারা আছেন, খুলনায় বসবাস করছেন, তারা চাইলে কিন্তু খুব সহজে এবং স্বল্প বাজেটে সাঁতার শিখতে পারেন। একটা সুইমিং পুল ম্যানেজমেন্ট করা অনেক ব্যয়বহুল ব্যাপার। যেভাবেই হোক আমাদের রেজাউল ভাই সুইমিং পুলটা পরিচালনা করছেন অনেক দিন যাবত, কিন্তু
এবং এখান থেকে অনেকেই সাঁতার শিখেছেন, এবং এখান থেকে খুলনায় কিন্তু আগে সাঁতারের পুরস্কার অ্যাওয়ার্ড ছিল না। এই রেজাউল ভাইয়ের সুইমিং একাডেমির উদ্যোগে নিয়ে তিনি কিন্তু খুলনাকে পুরস্কৃত করেছেন সাঁতার শেখানো। এবং এখানে আমি গিয়েছি, এখানে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত এবং পুরস্কার প্রাপ্ত সাঁতারুরা আছেন যারা সাঁতার শেখান। সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের দেখি যে তিনটা প্রজন্ম, মানে তিনটা বিষয় নিয়ে কিন্তু সাঁতারের ব্যাপারটা খেয়াল রাখতে হয়। একটা হলো শিশু, এক নারী, পুরুষ, সবাই তো একসাথে একই সুইমিং পুলে, যেটা একটা সুইমিং পুলেই কাজ করতে হয়। তো রেজাল্ট সুইমিং একাডেমি যে ক্রিয়া কমপ্লেক্সের সুইমিং পুলটা আছে, সেখানে কিন্তু ভাইকে আমি দেখেছি তিনটা ক্যাটাগরিতেই সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। শিশুদের জন্য আলাদা প্রশিক্ষণ আছে, এক্সপার্ট যারা শিশুদেরকে নিয়ে কাজ করে, তারা একটা সেশনে সাঁতার শেখে। আবার মহিলা এবং পুরুষ আলাদা আলাদা সময়ে কিন্তু সাঁতারের ব্যবস্থা, যখন মহিলারা সাঁতার প্রশিক্ষণ নেয় কিংবা সাঁতার প্র্যাকটিস করে, তখন কিন্তু এখানে পুরুষের নিষিদ্ধ। আবার দেখা যায় যে যখন পুরুষরা করে তখন কিন্তু এই সেম ইয়াটা মানা হয়। এবং হলো কি ওয়াশরুম যে এখানে ফ্রেশ হতে হয়, সেটাও কিন্তু আলাদা আলাদা, পুরুষের আলাদা, মেয়েদের আলাদা। তো এই বিষয়গুলো খেয়াল রেখে এত সুন্দরভাবে একটি সুইমিং একাডেমি পরিচালনা করা হচ্ছে এখানে, সেটা আমরা অনেকেই জানি না। আমাদের অনেক বাচ্চারাই আছে আসলে এখন বর্তমান যুগে সাঁতার শহরে বসবাস করে, একটা ফ্লাডের ভিতরেই আমরা বড় হয়ে যাই, সাঁতার শেখার সুযোগ পাই না এবং সাঁতার শেখা হয় না। বিভিন্ন সরকারি জবে কিংবা অ্যাথলেট হতে গেলে সাঁতার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা দেশ বিদেশে আন্তর্জাতিকভাবে সাঁতারকে আন্তর্জাতিক একটা খেলা হিসাবে নির্ণয় করা হয়েছে। আমরা অলিম্পিকে দেখি সাঁতারুরা সাঁতার কাটতেছে, এটা কিন্তু কেন যেন আস্তে আস্তে অজনপ্রিয় হয়ে যাচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে। অথচ আমাদের দেশের সর্বসেরা সাঁতারু হওয়ার দরকার ছিল, কেন আমাদের চারপাশে নদী, খাল, সমুদ্র, আমাদের এক পাশে পুরো সমুদ্র, আবার খাল আছে, নদী আছে, হাওর আছে, বাওর আছে। এখান থেকে যদি আমরা সাঁতার না শিখি এবং প্রয়োজন উপলব্ধি না করি, শহরে থাকি, আমরা শহরে বসবাস করি, কিন্তু যদি সুযোগ থাকে কেন সাঁতার শিখবো না? তো সেই সুযোগটা যেহেতু আমাদের রেজাউল একাডেমি সুইমিং একাডেমি করে দিয়েছে, আমি চাইবো যে খুলনায় অ্যাটলিস্ট সাঁতার জানে না এমন কেউ থাকুক। কারণ আপনারা একটু খোঁজ খবর নিলে দেখবেন যে এখানে কিন্তু খুবই বাজেট সাশ্রয়ী, এবং আপনারা যে সাঁতার প্র্যাকটিসও করতে পারেন ঘন্টা ওয়াইজ, সেই ধরনের ব্যবস্থা কিন্তু আছে। তো সবগুলো মিলে জিলে এই ধরনের একটা সুইমিং একাডেমি এখানে আছে, আপনারা অবশ্যই যাবেন। আমি আমার পক্ষ থেকে বলছি, যার কারণে আমি আসলে নিজেই আপনাদের সামনে এসে ভাইকে পরিচয় করে দিচ্ছি, এবং একসময় আমরা ওই সুইমিং একাডেমিও আরো বিভিন্ন কার্যক্রম আপনাদের সাথে তুলে ধরবো। আমরা চাইবো যে এই সুইমিং একাডেমির সাথে আমরা থেকে, আমাদের নীতিগত দায়িত্ববোধ থেকে এবং অবস্থান থেকে আমরা চাই এই সুইমিং একাডেমিটা আরো সুন্দর এবং আধুনিকায়ন করা হবে। এই জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমরা যদি প্রয়োজন অনুভব করি, আমরা যদি যাই, তখনই কিন্তু এটা সম্প্রসারণ হবে। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করবো, এবং আমি রেজাউল ভাইয়ের কাছে যাব আরেকটা বিষয় নিয়ে, যে এইখানে করতে যে তার প্রতিবন্ধকতা কি কি রয়েছে। তো রেজাউল ভাই এগুলো আমাদের সাথে শেয়ার। আপনাকে ধন্যবাদ। আপনি মিস্টার রেজাউল সাহেবের বিষয়ে যে বিষয়গুলো বলছিলেন, আসলে সে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে মিস্টার রেজাউলের সাথে আলাপ করব। মিস্টার রেজাউল, আপনি শুনছিলেন মিরাজ সাহেব যে বিষয়গুলো বলছিলেন। তো আসলে সাঁতারের যে বিষয়টি আসলো, আপনি যে সুইমিং পুলটি দিয়েছেন, আসলে সাঁতার শেখা তো খুবই প্রয়োজন। আমরা অনেক সময় দেখি যে শুধু ছোটরা না, অনেক সময় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীও বিভিন্ন জায়গা ডুবে গিয়ে আসলে সেখানে কিন্তু সাঁতার না জানার কারণেই বলা যায় যে তারা কিন্তু পানিতে ডুবে কিন্তু আসলে অনেক সময় মারাও গেছে। তো আসলে মিরাজ ভাইয়ের কথা ধরে যদি আসলে আপনার কাছে যেতে চাই, তাহলে আসলে আপনি তার কথাগুলোকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন, আসলে কি বলবেন আপনি? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আর মিরাজ ভাইকে ধন্যবাদ, উনি সাঁতারের উপলব্ধি করতে পারে, উনি ব্যাখ্যাটা সুন্দরভাবে বলছে, এই জন্য মিরাজ ভাইকে ধন্যবাদ। সাঁতারের প্রসঙ্গে আসতে গেলে আগে অনেক বলছি, আবার বলতেই সাঁতার সুইমিং পুল চালু করতে অনেক বাধা বিপত্তিতে চালু করতে হয়েছে, এবং এই সুইমিং পুলটা জরাজীর্ণ অবস্থায় ফেলানো ছিল। আমার চেষ্টায়, প্রশাসনের সহযোগিতায় অনেক মেনটেন করার পরে একটা পর্যায়ে চালু করেছি, এবং চালু করার পর আস্তে আস্তে তিল তিল করে এই সুইমিংগুলো চলছে। এবং সুইমিং পুলটা যেহেতু পরিচালনা করতে গেলে অনেক ব্যয়বহুল, এটা যারা না চালায় এটা বোঝা না। এবং সেই হিসাবে আমাদের খুলনা জনগণ সেইভাবে সচেতন, সাঁতার শেখানোর জন্য আগ্রহী না। দেখেন, আমাদের দেশের জন্য মৃত্যুর সংখ্যা কিন্তু সাঁতার না জানার কারণে।
মৃত্যুর সংখ্যাটা হিসাব করে দেখেন, সাঁতার না জানা কারণ সাধারণ। আমাদের অভিভাবকরা এই ব্যাপারে সচেতন খুব কম, এবং সাঁতার শেখাতে কিন্তু আপনার সময় লাগে মাত্র পরিপূর্ণ 50 মিটার সাঁতার শিখতে সময় লাগে 44টা ঘন্টা। এর মধ্যে আর সাঁতার দুটো জিনিস শিখলে কিন্তু ভুলে যাওয়া যায় না, ছিল সাঁতার আর সাইকেল চালানো। আমাদের সমাজে অভিভাবকরা এই 44 ঘন্টা সময় বের করতে পারে না। এই উদাসীনতা কেন আপনার কাছে কি মনে হয়? এই উদাসীনতা হচ্ছে তারা ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো, ব্যাস এই সব কারণে তারা সময় পায় না। অনেক সুইমিং পুল অনেক দূরে, এই বিভিন্ন ভাবে এইভাবে বলতে যায় কিভাবে আমরা ওদিকে অনেক গার্জেনরা সাঁতার শিখে নিয়ে আসছে, যে আবার নাস্তায় নেওয়ার ওইখানে বসে নাস্তা খাওয়াচ্ছে, টাইম পাচ্ছে না। দেখেন একটা ছেলে মানুষ করতে গেলে তার সারাদিন কিন্তু 12 ঘন্টা তার পিছনে অভিভাবকরা নষ্ট করতেছে। নষ্ট না, তার পিছনে সময়, যেমন 8 ঘন্টা আপনার স্কুল দেওয়া লাগবে, 4 ঘন্টা আপনার দেওয়া লাগবে প্রাইভেট টেট পড়া, তাহলে দিনে 12 ঘন্টা তার পিছনে সময় দিচ্ছে। কিন্তু সাঁতার শিখতে লাগে আমার এখানে 1 ঘন্টা, আর জাতীয় আসছেন আর 1 ঘন্টা, এই 2 ঘন্টা সময় তার নষ্ট হয়। এবং খুব যে আমরি পয়সা লাগে তা না, 44 ঘন্টা সাঁতার, 2 মাস মানে 44 ঘন্টা সাঁতার শিখতে হাইস্ট আমার কাছে ব্যয়বহুল হয় যাওয়া আসা ভর্তিতে 10,000 টাকা। তো এটাও তাদের কাছে খুব কষ্টকরজনক হয়ে যায়। তো দেখেন একটা ছেলে 20 বছর পর্যন্ত লেখাপড়া শিখতে চাকরিতে যেতে লাগে, 20 বছর পরে যে আপনি সাঁতার না জানার কারণে একটা ডিউটিতে গেলে তাহলে তার ট্রেনটা চলে গেল, তাহলে আপনি 12 ঘন্টা নষ্ট করলেন, প্রতি বছর তার পিছনে 1 লাখ টাকা ব্যয় করেন, 20 বছরে 20 লাখ টাকা গেলেন, তখন একটা ভালো জায়গায় যে ভালো ডিউটি থেকে সাঁতারের পানির সম্মুখীন, বন্যার সম্মুখীন হয়ে গেল, জীবনটাই তার সর্বনাশ একদম বৃথা হয়ে যায়। মিস্টার রেজাউল, আপনি তো বলছিলেন চাকরিজীবীদের বিষয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ট্যুরে গিয়েও তো বিপদের সম্মুখীন হয়েছে। সাঁতার না জানার কারণে অনেক দুর্ঘটনা তো হয়, সেটা শিশুর হয়, শিক্ষার্থীদের হয়, কর্মস্থল যারা আছে চাকরি করে 40% তাদেরও হচ্ছে। সবাই সাঁতার না জানা কারণ হয়েছে। দেখেন আমরা এই সাঁতার শেখার জন্য একটা সিরিনে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, সাঁতার শিখতেই হবে। যারা বিশ্ববিদ্যালয় বা কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে, অনেকে সাঁতার জানে না, তাদের আগ্রহটাও কেমন। এখন ভার্সিটিতে এই গোপালগঞ্জে ভার্সিটি, খুলনা ভার্সিটি গোপালগঞ্জে একটা ছাত্র মারা গেছে, 2টো মেয়ে মারা গেছিল সাঁতার না জানা নেই। তারপরে আপনার সাঁতার না জানা কারণে খুলনা পাবলিক কলেজের একটা ছাত্র মারা যায়। সেইখান থেকে পাবলিক কলেজের প্রিন্সিপাল সাহেব বাধ্যতামূলক চালু করলো তার স্কুল সাঁতার জানতে হবে এবং মার্কও দিল। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি আগ্রহ হয়, যারা দায়িত্বশীল, বিশেষ করে প্রিন্সিপালরা, টিচার, যে আমাদের প্রতিষ্ঠান সব সাঁতার শিখাতে হবে, তাহলে মনে হয় সাঁতার শিখে যেতে পারবে। এবং বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান যখন ট্যুরে যায়, এদের আর দুর্ঘটনা হওয়ার কোনো ভয় থাকে না। যদি দেখেন প্রত্যেকটা জায়গায় ট্যুরে যে সময় যায়, প্রত্যেকটা গার্জিয়ান, অভিভাবক বাড়িতে টেনশন, আমার ছেলে মেয়ে সাঁতার জানে না, ওই যে কুয়াকাটা যেমন কক্সবাজার, বিভিন্ন জায়গায় এই যে টেনশন। এই জন্য প্রতিষ্ঠানগুলো যেন অবশ্যই সাঁতার শেখানোর জন্য তার আগ্রহ হয়, তাহলে দেখবেন আর বাস্তবে সাঁতার শিখে যাবে। প্রতিষ্ঠানদের বলবো তাদেরকে আগ্রহ হয়ে দেবে, বিশেষ করে স্কুল প্রতিষ্ঠান, ভার্সিটি, যে যে অঞ্চল আছে। আবার স্কুলগুলোর উপর যদি এখানে যারা কর্তৃপক্ষ আছে, জেলা অফিসার যারা আছে, মাধ্যমিক, প্রাইমারি টিচার, এরা যদি প্রত্যেক টিচার চাপ দেয় আপনার স্কুল সাঁতার শিখাবে, তাহলে কিন্তু এই সাঁতার শিখে যাবে। এবং আমরা যে দুর্ঘটনাগুলো দেখি স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায়, তাহলে এই দুর্ঘটনা থেকে অনেক অনেক কমে আসবে। কিন্তু কর্তৃপক্ষ যদি স্টিক হয়, দেখেন সবাই কেমন শিক্ষক, এটা কোনো পার্ট না, হ্যাঁ এটা পার্ট আছে, কিন্তু এটা তো এখন আমাদের লেখাপড়া কমপ্লিট করতে গেলে এটা হয়ে যাবে।
এটা আসলে রেজাউল ভাই ব্যাপারগুলো যা বলছেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি লাস্ট 1.5 ইয়ার কক্সবাজার ছিলাম, টুরিস্ট এরিয়া। তো এই কক্সবাজারে প্রতি বছর অসংখ্য টুরিস্ট এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ভালো শিক্ষার্থী এবং তারা এলিট শ্রেণীর ফ্যামিলি বিলং করেন, এমন অনেক দুর্ঘটনা ঘটে সাঁতার না জানার কারণে। সমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এর একমাত্র কারণ হলো সে যখন পানিতে পড়ে একটা পানি ফোবিয়া তার তৈরি হয়, আর তখন ঢেউটাকে সে কন্ট্রোল করতে পারে না, যার কারণে সে সাঁতার কেটে যে তীরে আসবে কিংবা ভেসে থাকবে, এই প্র্যাকটিস না থাকার কারণে সে কিন্তু সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে যায় এবং সে লবণ পানি খেয়ে কিন্তু মারা যায়। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় কটকা পয়েন্ট আছে, আপনারা যারা খুলনা বসবাস করেন তারা কিন্তু যেয়ে দেখবেন, খুবই হৃদয় বিদারক একটা কাহিনী সেখানে আছে। প্রায় 11 জন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্ররা তারা কিন্তু সুন্দরবন কটকা বেড়াতে যান এবং জোয়ারের টানে ভেসে যান। তারা সাঁতার না জানার কারণেই এটা হয়। সাঁতার যারা জানতেন তারা ফিরে এসেছেন, এমন আমাদের পরিচিত কেউ আছে। আপনারা গেলেই খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা দেখতে পাবেন এবং একটা কটকা স্মৃতিস্তম্ভ আছে, এখানে ইতিহাসটা লেখা আছে। গত বছরও কক্সবাজার একটা আপনারা খবর পেয়েছেন যে একটা লাশ ভেসে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক দিন পর তাকে কিন্তু পাওয়াই যায় না, কয়েকটা পাওয়া গেছে। তো এই ধরনের ব্যাপারগুলো তখনই ঘটে যারা সাঁতার কিংবা পানির সাথে তারা লড়াই করতে জানে না। পানির সাথে লড়াই করা মানে কি, সাঁতার তো খালি সাঁতার এগিয়ে যাওয়া না, পানির উপর ভেসে থাকার একটা কৌশল আছে। বেশি পানি আসলে কিভাবে সে তাকে নিজেকে ট্যাকেল দিবে, এই ধরনের কৌশলগুলো কিন্তু আছে। সাঁতার শিখতে গেলে এগুলো অটোমেটিক মানুষের ভিতরে ডেভেলপ করে। তো আমরা যদি সাঁতার শেখার আগ্রহী প্রকাশ না করি, কোনোদিন নাই গেলাম, তাহলে সাঁতার শিখবো কিভাবে? একটা ছেলেকে আমি অনেক পড়াশোনা করাচ্ছি, এ লেভেল, ও লেভেল, ইন্টার, মেট্রিক, অনার্স শেষ করে পাঠাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখা গেলো বন্ধুদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় পুকুরে নাম নেমে মারা গেল। ঘটনা ঘটছে, গত বছরই ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে পড়ে মারা যায়। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে হয়, কারণ আপনার ছেলে, আপনার সন্তানকে তো আপনি কাছে রাখতে পারবেন না, একসময় তাকে দূরে পাঠাতে হবে। এখন তার ভিতরে যদি পানি ফোবিয়াটা থাকে, সাঁতার না জানা থাকে, তাহলে কিন্তু সে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনায় পড়তে পারে। এটা পার্ট অফ লাইফ, যতক্ষণ আমরা নিতে না পারবো ততক্ষণ এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে। আর এটা থেকে রিটার্ন হওয়ার তো নাই যে এটা সাঁতার শেষে গেলে পা ভেঙে গেলে সে ট্রিটমেন্ট গেলে, ব্যাপারটা না। 2 মিনিটও লাগে না পানি খেয়ে মরে যেতে। ব্যাপারগুলো খেলে রাখবে। আপনারা একটা সিনেমা দেখবেন, টেলিফিল্ম আছে নেটওয়ার্কের বাইরে, খুব সম্ভবত সেন্ট মার্টিনে সেটা শুট করা হয়েছিল। তো এক বন্ধু সার্কেল, আপনি বলবেন যে প্রতিটা মা বাবা এটা একটু দেখেন, দেখলে আপনার বুঝবেন যে আপনার ছেলের কিংবা আপনার সন্তানের সাঁতার শেখা কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা বেড়াতে গিয়েছে, বেড়াতে গিয়ে ওখানে কিন্তু শরীর সমাধি হয়েছে একমাত্র সাঁতার না শেখার কারণে এবং সাঁতার না জানার কারণে পানি ফোবিয়াটা থাকে। তো আপনার সন্তানকে, ভাইয়ের একটা ডায়লগ আছে, সাঁতার শিখুন জীবন বাঁচান, তাই তো না? সাঁতার শিখুন জীবন বাঁচান, অপরকে বাঁচান। এখানে দেখেন আরেকটা ব্যাপারটা কিন্তু লাস্টে যে ডায়লগটা যে আছে, নিজে শিখুন নিজের জীবন বাঁচান। শুধু নিজের না, আপনি যদি সাঁতার জানেন, আপনার পাশের জন যদি দেখেন ডুবে যাচ্ছে কিংবা বিপদে পড়ছে, আপনি কিন্তু তাদেরকে বাঁচাতে পারবেন। আর আমাদের নদীমাতৃক দেশ, বন্যা কবলিত দেশ, সাইক্লোন, জোয়ার বিভিন্ন সময় আসতেছে, এই যে বন্যা হচ্ছে, রেস্কিউ টিম করতে যাচ্ছে, মানে রেস্কিউ করতে যায় তারা সাঁতার না জানার কারণে তারাও মারা যাচ্ছে। মানে তার ভিতরে রেস্কিউ করার একটা ইচ্ছা আছে, সে ত্রাণ নিয়ে গেছে, ত্রাণ দিতে যে সে পারলো না, পানিতে পড়ে গেছে, সে মারা গেছে। তার ব্যাপারে তারটা কি, সে একটা বড় উদ্দেশ্য নিয়ে গেছে, আমি বন্যার্তদের বাঁচাবো। সেখানে যে সে কি করলো, বন্যাতে পানি নৌকা থেকে পড়ে গেল, সাঁতার না জানা গেল, সে এখানে ডুবে মারা গেল। তাহলে একটা মহৎ কাজও কিন্তু আপনার করতে পারতেছে না। তার মানে আমি যদি বলি, এখন সাঁতার শেখা মানবিক একটা কাজ, আর সাঁতার না শেখা একটা আননেসেসারি ক্রিমিনালিজম, একটা ক্রাইম। আপনার সন্তানকে যদি আপনি সাঁতার না শেখান, আপনি সেই ক্রাইমের দায়ী হবেন। এটা মানসিক ভাবে এবং সাইকোলজিক্যাল ভাবে সবাইকে মানতে হবে যে আপনার সন্তানকে সাঁতার শিখিয়ে যাওয়া আপনার নৈতিক দায়িত্ব। তাকে যেমন ইন্টার পাস করাবেন, মেট্রিক পাস করাবেন, ভার্সিটিতে পড়াবেন, অনেক ডিগ্রি আনবে, এটা যেমন, এবং তাকে খাওয়ান পাওয়ান, ভরণ পোষণ, গান শিখাবেন, ট্রেনিং সেন্টার নিবেন, খেলা শিখাবেন, এইটা যখন আপনার নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে, সাঁতার শেখাকে অবশ্যই একটা নৈতিক দায়িত্বের ভিতরে দেখে এটাকে শিখাইতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এই দক্ষিণাঞ্চলের প্রেক্ষাপটে এর বিকল্প কিন্তু নেই কারণে। তো আমাদের রেজাউল সুইমিং একাডেমি, রেজাউল ভাই এটা শুধুমাত্র কমার্শিয়াল দৃষ্টিকোণ থেকে যে কিংবা ফেমের জন্য, নামের জন্য যে করছেন তা না, এটা কিন্তু একটা সোশ্যাল ওয়ার্কও তিনি করেন। আমরা দেখি রেজাউল ভাই কিন্তু একটা দক্ষিণা নামক একটা সংগঠনের সাথে অনেকদিন যাবত জড়িত আছে। এছাড়াও তার এলাকায়ও কিন্তু তিনি খুলনা বৃহত্তর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তিনিও একজন ক্রীড়া সম্পাদক এবং খেলাধুলা নিয়ে কিন্তু আছেন। আমরা দেখে আমাদের বাচ্চারা কিন্তু এখন, এই কিছুদিন আগে একটা কথা খুবই ঘুরফির হচ্ছে, মানে আমরা আন্দোলন পদ্ধতি চলছে, আমাদের শিক্ষামন্ত্রী বাচ্চাদেরকে কি বললেন,
ব্রয়লার মুরগি কিংবা ফার্মের মুরগি। এটাকে উনি বলছেন ওনার দৃষ্টিকোণ থেকে, যাই হোক এটা না বলাটাই উচিত ছিল, কিন্তু আমরা বলতে চাই আমাদের ছেলেপেলেকে আমরা সেভাবে দেখতে চাই না। আমরা যদি সেভাবে দেখতে না চাই তাহলে তাদেরকে অবশ্যই খেলাধুলায় আগ্রহী করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি একটা টাইম তাদেরকে মাঠে পাঠাতে হবে। আমি আমার পার্সোনাল লাইফে পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলায় খুব ভালো না, কিন্তু খেলোয়াড়দের সাথে মিশতে মিশতে আমি খুব ভালো যে কোনো জায়গায় শুট করতে পারি। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ পুরো ভ্রমণ করছি কয়েকবার, আমার কোনোদিন সর্দি কাশি লাগে নাই। আর আমরা এখন কি করি, সর্দি লাগবে রেখে বাচ্চাদেরকে পানিতে নামতে দিই না, এই নামাটা দূর করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা রেজাউল ভাইয়ের কাছে তার আরো যে সামাজিক কাহিনী শুনবো, তার এলাকার কাহিনী শুনবো, উনি কিভাবে সামাজিক সোশ্যাল ওয়ার্ক গুলো করতেছেন। মিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ সাঁতারের সম্বন্ধে যেভাবে উনি ব্যাখ্যা দিচ্ছেন, এরপর আমার আর ব্যাখ্যা বলার যায় না, উনি সুন্দরভাবে বলছে, এই জন্য মিরাজ ভাইকে ধন্যবাদ। কিন্তু সাঁতার খুলনাবাসীকে আমি অনুরোধ করব, আপনারা সাঁতার শিখুন। সাঁতার না শিখলে যে কি পরিণতি হয় সেটা মিরাজ ভাই দেখছে। পাবলিক কলেজের একটা ছাত্র মানে যে খুলনা ভার্সিটির অনেকগুলো গেছে, গোপালগঞ্জে, কটকায় গেছে, এবং আমরা পত্রিকায় দেখলে যে করে, কিন্তু অজানা তো অনেক আছে যেগুলো পত্রিকার মধ্যে আসে না। এই জন্য আমি বিশেষ করে খুলনাবাসীদের অনুরোধ করব, আপনারা বাচ্চা ছেলেদের সাঁতার শিখেন। এবং অনেক ডাক্তারও আমার এনে সাঁতার শিখছে, অনেক ডাক্তার, অনেকে খুলনা ভার্সিটির প্রিন্সিপালরা ঢাকা প্রফেসর সাঁতার শিখতেছে। এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা সাঁতারটা শিখুন এবং যে কোনো বিনিময়ে সাঁতার শিখেন। কোনো বাচ্চা বলে যে আমার পয়সার জন্য আমি সাঁতার শিখতে পাচ্ছি না, আমি রেজাউল সুমিল একাডেমির পক্ষে তার ফ্রিও শিখাবো। কেউ যে বলে টাকার জন্য আমি সাঁতার শিখতে পাচ্ছি না, তারও সাঁতার শিখুন। যেভাবে আমাকে সহযোগিতা করেন, আমিও আপনাদের সহযোগিতা করবো। এবং খুলনা সুইমিং পুলটা যদি এই খুলনাবাসীর সাঁতারের ট্রেনিং না নেয়, যদি না নেয়, না শিখতে আসে, তাহলে এই সুইমিং পুল কিন্তু জীবিত রাখা খুব কঠিন হয়ে যাবে। এখানে যে ব্যয়বহুল একটা সময় বন্ধ হয়ে যাবে। এই সাঁতারের আমি সবাই খুলনাবাসী এবং সর্বশ্রেণী প্রশাসন কর্তৃপক্ষ সবাইকে কাছে অনুরোধ করবো, সাঁতার শেখানোর ব্যাপারে উৎসাহী করুন। সবাই সাঁতার শিখুন, জীবন বাঁচান, অপরকে বাঁচান। আর সাঁতার না জানলে, যে কবির একটা কথা আছে, সারাটাই জীবন ষোলো আনায় ভিতায়। তাই সবাইকে রিকোয়েস্ট করি, যে কোনো হোক আপনার সাঁতারটা শিখাই নেন, যেভাবে সময় করে নেন। এবং কোনো গরিব অসহায় মানুষ বলে আমি পয়সা নিয়ে সাঁতার শিখতে পারছেন, আমি তাদের রেজাউল সুমিল একাডেমিতে সাঁতার ফ্রি শেখাবো। সবাইকে আবার বলবো, আপনার সাঁতার শিখুন, জীবন বাঁচান, অপরকে বাঁচান। আপনি একটা সময় পরিবারের সাঁতার না জানার দুর্ঘটনাতে টেনশন আপনি পেয়ে যান, ছেলে মেয়ে ঘরের বাইরে গেলে টেনশন থাকে, এর থেকে মুক্তি হন, সাঁতার শেখান। আবার কোনো আমার সাথে আহ্বান জানাবো। যাক, এই সাঁতার প্রসঙ্গ বললাম এবং সামাজিক প্রসঙ্গ মিরাজ ভাই বলছে, ভাইও আরিফ ভাই বলছে। মিস্টার রেজাউল, আবারও আপনার কাছে আসবো। মিরাজ ভাই অনেক বিষয় বলেছেন আপনার এই সুইমিং পুল বিষয়গুলো নিয়ে, অনেক ভালো ব্যাখ্যা করেছেন মিরাজ ভাই। আপনিও বলছিলেন অনেক কিছু। আমরা আসলে এবার আপনার অন্য একটি প্রসঙ্গে যেতে চাচ্ছি, যেহেতু অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম আপনি একজন ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক। তো ক্রীড়া সংগঠক হিসেবে তো আপনার বিভিন্ন কর্মকাণ্ড আমরা শুনলাম। খুলনাতে একটা আধুনিক একটা সুইমিং পুল আপনি দিয়েছেন, সেখানে শিক্ষার্থীদেরকে সেখানে আসার জন্য আহ্বান জানিয়েছেন। ইভেন এও বলেছেন যে কারো যদি টাকারও সমস্যা হয়, আপনি ফ্রিও তাদেরকে সাঁতার শেখাতে প্রস্তুত আছেন। তারপরেও আপনারা সাঁতার শিখুন। আপনার এই আহ্বানটা খুবই ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। এখন আসলে একটু যেতে চাচ্ছি আপনার সমাজ সেবামূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেখানে একটু যেতে চাচ্ছি। মিস্টার রেজাউল, আসলে সমাজ সেবামূলক কি কি কর্মকাণ্ড আপনি বর্তমানে কার্যক্রম পরিচালনা করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সুন্দর প্রশ্ন করেছেন। এই জন্য আমাদের সমাজে প্রতিবদ্ধী বা সব শ্রেণীর মানুষ যদি সমাজের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের এই সমাজে যে বিভিন্ন শ্রেণীর দুর্দশা আছে এগুলো হয়তো মুক্ত হয়ে যায়, এটা হলো আমার ধারণা। যাই হোক, আপনি, আমার বাপ একজন চেয়ারম্যান ছিলেন, কয়রা উপজেলা বাগাইলিয়া দেশ স্বাধীন বা চেয়ারম্যান ছিল। তার অনেক সমাজসেবার কাজ আমি দেখছি, কিভাবে মানুষের অসহায় মানুষের পাশে থাকতে হয়, কিভাবে মানুষ অসহায় উপকার করতে হয়, এলাকা মানুষের কিভাবে, সেটা আমি ছোটবেলাতে দেখছি। দেখার পরে আমি
মৃত মারা যাওয়ার আগে আমার কাছে একটা কমিটমেন্ট দিছিল যে সারা জীবন শহরে থাকছে, গ্রামে এলাকায় যে মানুষ, অসহায় মানুষের পাশে, এলাকার পাশে থাকে, কিছু করার চেষ্টা করিস। সেইখান থেকে আমার মাথায় ঢুকছে যে এলাকায় আমি যাই। সেখান থেকে আমি আমার এলাকা কয়রা উপজেলা বাগালি ইনারে ওই এলাকায় আস্তে আস্তে আমি ঢুকি। সবচেয়ে একটা অদ্ভুত প্রশ্ন আমার কাছে কাহিনী আপনার বলতে, আমি প্রথম আমার খুব মনেতে আকর্ষণ আসলো, আমি খুলনা থেকে আমার গ্রামে বাড়ি যাচ্ছি, যাওয়ার পর ঠিক চৈত্র মাসে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, মসজিদের পাশে একটা পুকুর রয়েছে, তখন হচ্ছে পুকুরে পানি, চৈত্র মাসে তখন বোধহয় 1 বিঘে 1.5 হাত 1 হাতের মতন পানি থাকে। কলস নিয়ে মহিলারা পানি উঠাচ্ছে, তা আমি তখন দাঁড়াই দেখছি, দিয়ে কলসের মুখে একটা ঢাকনি থাকে, মালা থাকে, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে, ওই কেটে কেটে কলসে পানি উঠাচ্ছে। তখন আমি এখানে দাঁড়াই কি হচ্ছে, এই পানি নিয়ে খাবে, এই খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন এইভাবে মানুষের খাওয়ার পানি, কোনো এলাকায় ডিপ টিপল সাকসেস নাই, অন্য কোনো ব্যবস্থা নেই। এখনো অনেক ব্যবস্থা হয়েছে। তখন আমার মনে করছে মানুষ এই খেয়ে এত কষ্ট করে পানি চত্বর, তখন আমার মনের কাছে খুব ভেবে গেছে তাহলে পুকুর, খাওয়ার পানি পুকুর কিভাবে খনন করা যায়। তখন আমি বিভিন্ন দপ্তরে যাই, ত্রাণ বিভাগে যাই, মৎস্য যাই, এলজিডি, বিভিন্ন দপ্তরে যাতে আমি ত্রাণের থেকে তখন আমার মহিলা এমপি ছিল নূর আফরোজ, ওনার কাছ থেকে কিছু কিছু বরাদ্দ দেন, ওনার পুকুর খনন তারপর কিছু বরাদ্দ দেন, পুকুর খনন বরাদ্দ দিয়েছে। এবং ত্রাণের বিভাগে আবেদন করে কিছু পুকুর, খাওয়ার পানি পুকুর সিলেকশন খনন করা, খাওয়ার পানি সেখান থেকে কিছু করছে। এবং বেশি পাইছি সেটা মৎস্য ডিপার্টমেন্টের থেকে। মৎস্য ডিপার্টমেন্ট থেকে আমি আমার কিছু পুকুর আমি তালিকা দিলে ওরা বরাদ্দ দেয়, সেগুলো খনন করার ব্যবস্থা। এই যে আমার তখন ওই পানির নেশা আসে গেল, তখন আমার ইনানো প্রায় আমি পর্যন্ত 30টা পুকুর খনন করে দিচ্ছে খাওয়ার পানি। তার মধ্যে হয়তো অনেক পানি ভালো হয়েছে, কিছু পানি খারাপ হয়েছে, হতে পারে 10টার মধ্যে 1-2। এই যে আমার ওই চেতনা আসলে, এরপর আমার ভিতরে আরেকটা চেতনা আসে গেল, আমাদের এলাকায় একটা ফসল হয় মানে লবণ মিল, বর্ষার পানিতে ফসল হয়, দ্বিতীয় ফসল জমি ফেলানো থাকে। তখন কি হয়েছে, এখানে ফসল পানি নেই, একটা ওই পানি হয়ে গেল। তখন আমার মাত্রা হলো খাল খনন করাতে হবে, খাল খনন বৃষ্টি পানি থাকবে, ওই পানিতে দ্বিতীয় ফসল। তখন আমার মনের মধ্যে তখন কোথাতে খাল খনন, তারপর বিভিন্ন ডিপার্টমেন্টে খালের তালিকা দিতে মৎস্য ডিপার্টমেন্টে ওরা এই খাল খানার প্রজেক্ট চালু করলো। তখন ওদের গান আমার দুটো ইনার, আমার ইনার বাগানের দুটো, প্রায় 15-16টা আমি খাল খনন করা দিলাম ওনাদের মাধ্যমে। সেই খাল খনন করার কারণে কয়রা যে তরমুজের একটা চাষ হয় আপনারা দেখছেন, এই খাল খনন করার কারণে ওই পানি দিয়ে, বৃষ্টির সময় যে পানিটা থাকে, মিষ্টি পানি লাগে, ওই পানি দিয়ে খাল খনন করে সেই তরমুজ চাষ হয়। এবং সুবিধা হচ্ছে দেখেন, ওখানে মানুষের একটা ইম্পর্টেন্ট একটা বেনিফিট পাচ্ছে। ওই জমিগুলো ফেলানো থাকতো, এখন ওই তরমুজ চাষ বা ধান চাষ, ওই জমিটা এখন একটা জমি এলো 10,000, 12,000, 15,000 টাকা হারি পাচ্ছে, এটা কখনো পাইতো না। এই যে জমি এলেও বেনিফিট পাইলো, মানুষের খাদ্য সংকট একটা হলো, এটা গেল আমার ওই সাইডটা চিন্তা। এরপরে আমি একদিন রাস্তা হাঁটে যাচ্ছে, আমার এক শ্রেণীর লোক বললো যে তাল খালে রাস্তার সাইড তাল গাছ, তুমি এই তাল গাছ জান, আমার বলতেছে এই তাল গাছ, অর্জুপুর গাছ, তোমার বাপ যেমন চেয়ারম্যান ছিল তখন এই তাল গাছ লাগাইছে, এই তাল গাছ লাগালে দীর্ঘদিন থাকে, এই তাল গাছ, তখন তাই তো চিন্তা তাল গাছ লাগালে দীর্ঘদিন থাকে। তারপর পরে জানলাম যে তাল গাছ বিদ্যুৎ চমকায় এর একটা প্রতিরোধ করে। তখন আমার তাহলে তাল গাছ লাগাতে হবে। তখন আমি 2 বছর আগে প্রায় 10,000 তালের চারা আমার ইনানো রোপণ করেছি। মিস্টার রেজাউল, আপনি বলছিলেন যে আপনার আব্বা একজন জনপ্রতিনিধি ছিলেন, তো আপনার যে কর্মকাণ্ড আসলে সেগুলো তো আসলে অনেক ক্ষেত্রে বলা যায় যে জনপ্রতিনিধিরা যে ধরনের কর্মকাণ্ড করেন তাকেও আপনি ছাড়িয়ে গিয়েছেন আসলে বলা যায়। তো কখনো কি এলাকার লোকজন কি আপনাকে কি বলেছে যে আপনি যে ধরনের কার্যক্রম করেন আসলে জনপ্রতিনিধি হিসেবে তারা কি আপনাকে কখনো দেখতে চেয়েছেন, মেম্বার, চেয়ারম্যান এই হিসেবে? ধন্যবাদ, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন, এটা আমি আশা করি আপনি এই প্রশ্ন করবেন। জনপ্রতিনিধি আমার বিভিন্ন
কাজ দক্ষ দেখে জনসাধারণ বা পলিটিক্যাল বা অন্য কিছু যে জনপ্রতিনিধি দেখতে চায় কিনা। এটা জনবিদ্যা হিসাবে প্রথম দেখতে চাইছে আমার বাপ। আমার বাপ মৃত্যুর আগে আমাকে বলে গেছে, আমি চেয়ারম্যান ছিলাম, তুই এলাকায় যে জনসাধারণের জন্য প্রতিনিধিত্ব করিস, নির্বাচন করিস, সেইখান থেকে আমি ভোটার চেঞ্জ করে আমার এলাকায় নিয়ে গেছি। সেই কারণে আমি অনেক কাজ করার পরে আমি কাজ শুরু করলাম বাপের কথা অনুযায়ী। কাজ শুরু করার পরে আমি সেই উৎসাহ নিয়ে আমি 16 সালে একবার স্বতন্ত্র নির্বাচন করলাম, একদম স্বতন্ত্র। তখন নির্বাচন করছে আওয়ামী লীগ করছে, জামাত করছে, জাতীয় পার্টি করছে, বিএনপি করছে। হ্যাঁ, এই জন্য এই এতগুলো এর মধ্যে আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী। হ্যাঁ, কারণ আমার ইচ্ছাকে স্থানীয় নির্বাচন কোন পলিটিক্যাল হওয়া যায় না, সবচেয়ে যার ভালো লাগবে সব ছেড়ে দেয়। তারপর ওই নির্বাচন করার পরের থেকে আমি যে এলাকায় আছে মানুষ, সাধারণ মানুষ যারা সচেতন তারা সবাই বলে এই লোকটা যদি এলাকায় চেয়ারম্যান হতো, যে কাজ করে মানে এমপি হয়ে কাজ করে, চেয়ারম্যান হয়ে কাজ করে, কিন্তু উনি চেয়ারম্যান না, এমপি না, যে পরিমাণ এলাকার বিভিন্ন শ্রেণীর কাজ করে, এই লোকটা যদি কোনদিন চেয়ারম্যান হয় তা হতে পারে, মানুষ যদি ভোট দেয় তাহলে এই এলাকার অনেক ডেভেলপমেন্ট অনেক ভালো। কিন্তু আমাদের দেশে মানুষের পলিটিক্যাল চিন্তাটা আসে কোন দলের লোক কোন দলকে এটাই দেখতে চায়, এই নেওয়ার। কিন্তু উনি তো স্বতন্ত্র দাঁড়ালে আবার কি হবে কি না হবে, মানুষ তো দল ভাগায়। কিন্তু আমি জরিপ করে দেখছি, আমার নিজের জরিপে, তখন এখনো মানুষ চায় যে উনি একজন চেয়ারম্যান হয়, কিন্তু পলিটিক্যাল কারণ হতে পারবে যে না। যেহেতু আমি একবার করছিলাম সেখানে ওই একই সমস্যা, এবারও একই সমস্যা। মানুষের প্রশ্নও করে আমার, আপনি কি নির্বাচন করবেন? তা আমি কিন্তু দেখুন, যদি পরিবেশ হয়, নির্বাচন করার পরিবেশ হয়, তাহলে অবশ্যই নির্বাচন করব। আর পরিবেশ যদি না, তাহলে আমি কেন খামাকা নির্বাচন করবো? যেভাবে এলাকা মানুষের জন্য করতেছে হয়তো একটা প্রতিনিধি হলে মানুষের জন্য একটু বেশি করতে পারতাম, চিন্তা ধারণা আরো পরিবর্তন হয়ে যেত। তাহলে হয় সুযোগ দেয় হব আর করবো, আর যদি না হয় যেভাবে আমি করতেছি নিজের ইচ্ছা মনে ওইভাবে করে যাবো ভবিষ্যৎ বলে। আপনার এলাকায় তো আপনি সমাজসেবক হিসেবে পরিচিত, বিভিন্ন কর্মকাণ্ড করেন মানবিক। তো আপনার মানুষ তো আপনাকে আসলে জনপ্রতিনিধি হিসেবে চাচ্ছে। আপনার কি মনে হয় যে তারা কি আসলে, আপনি যদি স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে কি আসলে তারা কি আপনাকে নির্বাচন করবেন, নির্বাচিত করবেন তারা আপনাকে? আমি সুষ্ঠু পরিবেশ হলে ইনশাল্লাহ। আপনি যেমনটি বলছিলেন যে আপনি 2016 সালের দিকে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। আসলে এই বর্তমান যে পরিস্থিতি, আপনি বললেন যে যদি আপনার সুযোগ সুবিধা বা সেরকম পরিবেশ পান, তাহলে আপনি হয়তো বা ভাববেন নির্বাচন করার বিষয়। তো এই ভাবনাটা কেন? আসলে বর্তমানে তো পরিবেশ পরিস্থিতি বলা যায় যে আগের যে আপনার ফ্যাসিস্ট যে সরকার ছিল, তারা তো আসলে এখন আর নাই ক্ষমতায়। একটা জুলাই গণ অভ্যুত্থান হয়ে এই জুলাইয়ের সমর্থিতই বলা যায় যে মানুষ তাদেরকে ভোট দিয়ে আপনার সরকারে এনেছে। এরকম একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার, আমরা যখন কথা বলছি তার কিছুদিনের মধ্যেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হবে বলে আমরা আশা করছি খুব শীঘ্রই। তো এই আশঙ্কাটা কি আপনার এখনো আছে যে পরিবেশ পাবেন কিনা আপনি নির্বাচন করার? ভালো দেশের প্রেক্ষাপট বুঝে সবাই জানেন কিভাবে কি পরিবেশ হবে কি হবে না। পরিবেশ আমরা আশা করি পরিবেশ ভালো। বিগত আমি কোনো উদাহরণে যাব না, কম বেশি সবার ধারণা রয়েছে কি হয়েছে কিনা। আমি বর্তমান যারা ক্ষমতাশীল আছেন আমি এবং যারা দায়িত্বশীল চাইব দেশের মানুষের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন স্থানীয় পর্যায়ে মানুষের হোক। কারণ জনসাধারণ 5 বছর পরে চাই আমরা একটা ভোট দেই, তাদের স্বাধীন মতো তাদের ভোটটা করতে পারে। যদি পারে তাহলে আমার নির্বাচন করার খুব ইচ্ছা আছে। আর যদি বুঝি যে হবে না,
কারণ এখন আমি এগুলো ওই আঙ্গিনে বলতে যাব না, বলবো না, কেন আমরা আশা করি একটা ভালো পরিবেশে নির্বাচন হোক। মিস্টার রেজাউল, আপনি দেখেছেন যে যে নির্বাচনটি হয়ে গেল আমাদের সরকার দলীয় নির্বাচন, সেখানে কিন্তু আমরা দেখেছি মানুষ কিন্তু আসলে নির্ভয়ে আসলে কিন্তু ভোট কেন্দ্রে যে ভোট দিয়েছে। তো বলা যায় যে স্থানীয় সরকার নির্বাচনে এরকম একটা পরিবেশ থাকবে আমরা আশা করি। তো যদি এরকম ভালো একটা পরিবেশ থাকে, আসলে মানুষের কল্যাণের জন্য আপনি যেটা করছেন বর্তমানে বিভিন্ন সমাজসেবামূলক কাজ, সেটা আসলে জনপ্রতিনিধি হলেও তো সেটার পরিমাণটা একটু বাড়বে, আপনার এলাকার লোকই তো আপনার দ্বারা উপকৃত হবে। তো পরিবেশ পরিস্থিতি আসলে যদি ভালো হয়, আপনি কি নির্বাচন করবেন? পরিবেশ পরিস্থিতি ভালো হলে আমি ইনশাল্লাহ 100% নির্বাচন করব। আর পরিবেশ পরিস্থিতি না হলে আমি রিক্সের মধ্যে আমি কেন নির্বাচন করব? যাদের খুব শখ আছে, ইচ্ছা আছে, তারা করবে। তার মানে আপনার যে কর্মকাণ্ড, এটা আসলে জনপ্রতিনিধি হতে হবে, বিষয়টি এরকম না। জনপ্রতিনিধি হইলে একটু কাজ, মানুষের উপকার বেশি করা যায়, এলাকা বেশি করে যায়। আর জনপ্রতিনিধি না হলে যেটুকু করা যায় সেইটুকু আমার নিজের ক্ষমতা বলে করবো। আমি চাই সুষ্ঠু একটা পরিবেশ ফিরে আসুক, সুষ্ঠু পরিবেশে মানুষ চলুক, সুষ্ঠু পরিবেশে মানুষের জীবনযাপন করে। কি হচ্ছে কি না হচ্ছে সবাই না করতে হবে, তবে আমার মুখ দিয়ে কোনো কিছু বলার আমি চাই না। আমি আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আমি আমার ইউনিয়নবাসীর জন্য, ইউনিয়নবাসী আমাকে একটা ভালো রেজাল্ট দেবে। এটা আসলে কি আমার আপনার কর্মক্ষেত্রের কারণে, মানে এই যে কনফিডেন্স, এটা আসলে কি মানে এটা পিছনে যেন আমি এ পর্যন্ত আমার ইউনিয়নে জনসাধারণ মানুষের জন্য যা করছি বিভিন্ন দিকে, এবং আমাদের সমাজে কিন্তু একটা ম্যাক্সিমাম লোকের, আমি নাম ধরে বলছেন, একটা অভ্যাস আছে, খারাপ প্র্যাকটিস আছে জনসাধারণকে সাধারণত ঠকানো। আপনাদের আমি এখন চেষ্টা করি যে মানুষের ঠকাবো না, সেই কাজটা চেষ্টা করে আমার বাপের কথা অনুযায়ী যাতে মানুষের আমি যাতে না ঠকায়, সেই জায়গাটা আমি এখনো ঠিক আছে। এবং আমি এত আশাবাদী যে আশাবাদী এই কারণে আমি আমার ইউনিয়নে আমি যে পরিমাণ সমাজসেবক, মানুষের উপকার, ডেভেলপমেন্টের কাজ, অসহায় মানুষের পাশে যেভাবে আমি দাঁড়াইছি কিছু, সেই কারণে আমার কনফিডেন্স ইনশাল্লাহ আমার ইউনিয়ন সাধারণ মানুষ সুষ্ঠু পরিবেশ হলে আমাকে একটা ভালো উপহার দেবে। অসংখ্য ধন্যবাদ মিস্টার রিজাউল। আপনি আসলে আপনার যে কর্মকাণ্ড, আসলে দুই দিকের কর্মকাণ্ড, একদিকে ক্রীড়া সংগঠক, অন্যদিকে সমাজসেবা, এবং আপনি নির্বাচন করতে চান সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, সেটিও বললেন। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন মিস্টার রিজাউল। উনি একাধারে ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক, এবং আমাদের মাঝে কিন্তু আলোচনার একটা বড় অংশ জুড়ে ছিলেন কিন্তু সংবাদ বিশ্লেষক মিরাজ ভাই। তো সার্বিকভাবে আসলে এটি বলতে চাচ্ছি আমরা যে আজকের যে আলোচনার বিষয়গুলি আপনারা শুনেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলেই আমাদের এমবিটিভি বাংলার যে প্রাইম টক, এই যে আয়োজন, এটি সার্থক হবে। তো দর্শক, আপনাদের যদি কারোর কোনো আগ্রহ থাকে আমাদের প্রাইম টকে এসে কথা বলার জন্য, আমাদেরকে জানাবেন। আর কমেন্ট, শেয়ার এগুলো করে আমাদের সোশ্যাল মিডিয়াকে আরো সমৃদ্ধ করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। প্রশ্নের গভীরে, চিন্তার নতুন আলোকে, যেখানে উঠে আসে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মুখোমুখি হন বিশিষ্ট ব্যক্তিত্বরা, এটি প্রাইম টক, এমবিটিভি বাংলার বিশেষ আয়োজন। গভীর আলোচনা, গুরুত্বপূর্ণ মতামত এবং সত্যের অনুসন্ধানে প্রাইম টক, কথার গভীরে, সত্যের সন্ধানে। প্রেজেন্টেড বাই এমবিটিভি বাংলা, সত্যের সাথে সারাক্ষণ।